ঘন পাপড়ি বিশিষ্ট চোখ দুটো এত সুন্দর লাগছে। বদ্ধ চোখ দুটো খুব করে টানছে রিদিশাকে। ওই চোখে অধর ছুঁয়ে দিলে কি হবে? ধুর, কি উল্টাপাল্টা ভাবছি আমি। ও আমার ছোট ভাইয়ের মতো। এরিক পিটপিট করে চোখ খুলে তাকায়। রিদিশা ভ্রু নাচিয়ে বলে, কি বলছো না কেন? তোমার বোন আমাকে জ্বালাবে কেন? এরিক ঠোঁট কামড়ে কথা সাজিয়ে নেয়। রিদিশার দিকে তাকিয়ে বলে, আসলে কথাটা ওভাবে বলিনি, বলেছি যে আমার বোন এতই ভদ্র যে যে কেউ তার কাছে গেলে তাকে একটু জ্বালাবে না। ওটাই তোমাকে উদাহরণ দিয়ে বুঝিয়েছি। আচ্ছা গ্র্যান্ডমা তোমাকে কখন কি বলেছে? রিদিশার এরিকের কথা কতটুকু বিশ্বাস হলো সে জানে না, তবুও উদাসীন হয়ে ইংরেজিতে বলল, তোমার গ্র্যান্ডমা বলেছে তোমার সাথে কথা বলতে সে নাস্তা নিয়ে আসছে। এরিক মুচকি এসে বলল। আও মাই ডিয়ার সুইট গ্র্যান্ডমা। মিসেস মরুরি একটা ট্রেতে করে কিছু খাবার এনে টেবিলে রাখে, তারপর মুচকি এসে বলে, হ, কাজের সময় শুধু জ্ঞানমা তাই না, আর এমনিতে বুড়ি জ্ঞানমা। এরিক উঠে তার দাদিকে জড়িয়ে ধরে পিছন থেকে দাদির গালে একটা চুমু দিয়ে বলে, আরে গ্র্যান্ডমা তুমি সবসময় সুইট। গ্র্যান্ড পাপা তোমাকে বিয়ে না করলে আমি নিজেই বিয়ে করতাম তোমাকে। এত সুইট একটা বউ থাকলে আর কি লাগে। রিদিশা মুখ টিপে হাঁটছে এরিকের কথা শুনে। মিসেস মৌরি তখনই মুচকি এসে বলে, রিদিশাও কিন্তু অনেক সুইট, আমার বাংলাদেশের সব মেয়েরাই সুইট। এরিক থতমত খেয়ে গেল দাদির কথায়। দাদির কানে কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, তুমি কি আমাকে মারার প্ল্যান করছো গ্র্যান্ডমা? এই মেয়ে এসব শুনলে আমাকে বৃন্দাবন পাঠাবে। তুমি যত মজা করো যাই করো, আমাদের 2 বছরের কষ্ট মাটিতে মিশিয়ে দিও না প্লিজ। রিদিশা হাসি থামিয়ে সিআইডির মতো তাকিয়ে আছে দুজনের দিকে। এরা দাদি নাতি কি ফুসুর ফুসুর করছে কে জানে। এরিকের কথায় মিসেস ময়ূরী খিলখিলি হেসে ওঠে, হাসতে হাসতে বলে, চিন্তা করো না নাতি, তীরে এসে তরি ডুবাবো না, আমি তীরের রশি ধরে বসে থাকবো। রিদিশার কথার আগামাথা কিছু না বুঝে পরীক্ষার খাতার 7 নং সৃজনশীল প্রশ্নের উত্তর ঘয়ের হাতের লেখার মতো তাকিয়ে রইল। তাকে এখনো কমেডি শো দেখতে বসানো হয়েছে নাকি কে জানে। কতক্ষণ তার প্রশংসা করছে, কতক্ষণ ফুসুর ফুসুর করছে। এরিক মাথা চুলকে একটা হাসি দিয়ে মনে মনে বলল, আমার এই গ্র্যান্ডমা এখন সব ঠিক করতে পারবে, কিন্তু সে খুশির ঠেলায় আমাকে নদীতে ফেলে নিজে নৌকা ভ্রমণ না করলে বাঁচি। ফেলিক্স, অপেক্ষা করো বাবা, তোমার খেল এবার শেষ করবে আমার গ্র্যান্ডমা। আমার দাদুভাইকে বিয়ে করবি রিদিশা? আগলে রাখতে পারবি আমার এরির দাদুভাইকে? কতটা ডাইনিং টেবিলে যেন ছোটখাটো বিস্ফোরণ ঘটালো। দাদুকে বেশ স্বাভাবিক দেখা গেল। রিদিশা কেবল খাবারের লোকমা মুখে দিচ্ছিল, এই কথা শুনে লোকমা হাত থেকে পড়ে গেল। রিদিশা বিস্ফোরিত নয়নে মিসেস মৌরি তাহসানের দিকে তাকান। তার মনে হচ্ছে ভূমি কাঁপছে চারপাশে। চারপাশে ঘূর্ণিঝড় সিডোর আয়লা সহ সব বয়ে যাচ্ছে। এরিক হতভম্ব হয়ে গেছে দাদির কথায়। সে কখনো ভাবেনি তার দাদি এভাবে বিয়ের প্রস্তাব দিবে, যার জন্য সে এত সময় অপেক্ষা করলো। আর দাদি এক কথাতেই বলে দিল। এরিক হাত ধুয়ে কোনো দিকে না তাকিয়ে সদর দরজার দিকে যেতে থাকে। রিদিশা নিজেও হতভম্বের মতো এরিকের যাওয়ার দিকে তাকিয়ে আছে। মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। মিসেস ময়ূরী তাহসান গলা উঁচিয়ে এরিককে বললেন, আরে দাদুভাই কই যাস, লজ্জা পেয়েছিস নাকি? এরিক কোনো কথার জবাব দিল না। সে হনহনিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। এখানে থাকলে রিদিশা তাকে খুন করবে শিওর। এলেন ফোকলা হাতাতে হাসলেন, রিদিশার দিকে তাকিয়ে বললেন, বুঝলে দাদু ভাই, আমার নাতিটার একটু লজ্জা বেশি। রিদিশা এরিকের দাদুর কথায় বোধহয় সব থেকে বেশি অবাক হলো। এরিক নাকি লাজুক, এই কথা পৃথিবীর সবাই মিলে কিংবা এলিয়েন গোষ্ঠী এসে বললেও রিদিশা বিশ্বাস করবে না। ময়ূরী রিদিশার দিকে তাকিয়ে বলল, কি হলো রিদিশা, উত্তর দিলে না যে দাদুভাই? অ্যারিশকে কি তোমার পছন্দ হয়নি? রিদিশা কি বলবে মাথা কাজ করছে না। এরিককে সে বিয়ে করবে? সিরিয়াসলি? এই ছেলের সাথে সারা জীবন থাকা সম্ভব না। রিদিশা মুখ তুলে তার প্রথম যুক্তি দাঁড় করিয়ে বলল, দেখো গ্র্যান্ডমা, এখানে পছন্দ অপছন্দের বিষয় আসছে কেন? তুমি কি জানো না এরিকের চেয়ে আমি 3 বছরের সিনিয়র? ওকে বিয়ে করা অসম্ভব। রিদিশা আশার আলো নিয়ে তাদের উত্তরের অপেক্ষায় তাকিয়ে আছে। মিসেস মৌরি মৃদু হাসে বললেন, এখানে ছোট বড়র প্রশ্ন আসছে কেন? আর যখন তুমি বয়সের প্রসঙ্গটা আনছো তখন বলবো আমাদের ধর্মে জায়েজ আছে বয়সের ব্যবধানে এভাবে বিয়ে করা। যদিও আমরা আর
মহামানব নই, তবুও বলি আমাদের নবী হজরত মুহাম্মদ কিন্তু তার চেয়ে বয়সে অনেক বড় নারীকে জীবনসঙ্গী নির্বাচন করেছিল। তাদের কি অশান্তি ছিল? তাদের মধ্যে যে প্রেম মহব্বত ছিল তেমন জুটি বিরল। তাই বয়সের প্রসঙ্গ টেনো না এখানে। রিদিশা অস্বস্তি ফিল করছে। এলেন হা করে মুগ্ধ হয়ে ময়ূরীর কথা শুনছে। আজ এই বয়সে এসেও ময়ূরীর বলা প্রতিটা কথা সে ছন্দ খুঁজে পায়। রিদিশা জোর দিয়ে বলে, আচ্ছা মানলাম বয়সের প্রসঙ্গ আর টানছি না, কিন্তু আমি অ্যারিককে কখনো ওই চোখে দেখিনি। ওকে বিয়ে করা আমার পক্ষে অসম্ভব। ওর সাথে আমি 1 মিনিটও থাকতে পারবো না। ওর সাথে আমার একটু বনে না, সারাক্ষণ ঝগড়া লেগে থাকে। সেখানে সারা জীবন থাকার কথা, মানে ইম্পসিবল। মিসেস ময়ূরীর মুখটা কালো হয়ে গেল। সে চোখের চশমাটা খুলে চোখের পানি মুছলেন। কণ্ঠ খাদে নামিয়ে শুদ্ধ বাংলায় বললেন, দেখো রিদিশা, এই 3টা বছর ধরে তোমাকে আমি চিনি। আমি তোমাকে আমার নিজের নাতনির মতোই ভালোবেসেছি। তুমি আমার বান্ধবীর নাতনি। তোমার ওপর আমি কোনো কিছু চাপিয়ে দেব না। আসলে অ্যারি গত 2 বছর ধরে তোমাকে ভালোবাসে। এমন একটা দিনও নেই ছেলেটা তোমার খোঁজ নেয়নি। তোমাকে প্রথম দেখেই তার ভালো লেগে খুব। আমার মুখে তোমার গল্প শুনে সে তোমার প্রতি দুর্বল হয়ে পড়ে। আমার নাতি আমার কাছে আবদার করে বসে তার তোমাকে চাই। তখন এই বয়সের ব্যাপারটা নিয়ে আমি অনেক তর্ক বিতর্ক করেছি, কিন্তু সে আমার কত শত যুক্তি দিয়ে হারিয়ে দিল। তার লক্ষ্য এখন নাকি তোমাকে ভালোবাসা। তারপর আমিও সায় দিলাম। আমাদের যত কথা হতো সব তোমাকে নিয়ে। আমার নাতিটা কখনোই কোনো মেয়ের দিকে তাকায়নি। সে মেয়েদের পছন্দ করতো না। প্রথমবার তোমাকে মুখ ফুটে যখন চাইলো আমি না ফিরিয়ে দিতে পারিনি। আর পুরো পৃথিবী উল্টে গেলেও তাকে চাই। এই যে অফিসে জয়েন করার সবটা তোমার জন্যই। নিজের পড়াশোনা শেষ করে তোমাকে পাওয়ার জন্য এরিক মরিয়া হয়ে ওঠে। তুমি এই প্রথম ভালোবাসা। আমার নাতিটা তিলে তিলে শেষ হয়ে যাবে তোমাকে না পেলে। ও ইচ্ছা করছে তোমার সাথে ঝগড়া করতে। তোমাকে কতভাবে বুঝিয়েছি, তবু তুমি তাকে জুনিয়র বলে পায়ে ঠেলেছ। ও অনেক কান্না করেছে আজ। ফিলিক্স অফিসে থাকলেও তোমাকে না দেখে থাকতে পারে না, তাই আমার কাছে ছুটে এসেছে। তার বাবাকে বোঝাতে বলেছে যাতে ফিলিক্সকে অফিসে না বসায়। কিন্তু আমার মনে হচ্ছে এরিকের বাবা ফিলিক্সকে অন্য কাজের জন্য এনেছে। তাই উদ্দেশ্য হয়তো তোমাদের আলাদা করা নয়, অন্য কিছু। আচ্ছা রিদিশা, যে ছেলেটা তোমাকে 2 বছর ধরে পাগলের মতো ভালোবাসে, তোমাকে একবার পাওয়ার জন্য প্রতিষ্ঠিত হয়েছে, তাকে কি এভাবে পায়ে ঠেলে দিবে? মিস্টার এলেন বাংলা বোঝেন না, তাই তিনি নিজের মতো খাওয়া শেষ করে উঠে গেলেন। রিদিশা বাকবিমূঢ় হয়ে বসে আছে। কি বলা উচিত, কি বললে ঠিক হবে এই মুহূর্তে কিছুই তার মাথাতে আসছে না। রিচার খুব করে চাইছে সে যেন হয়ে যায়। এখন এত প্রেশার নেওয়া সম্ভব না। এরিক তার সাথে প্রথম দিন থেকে যেভাবে চলেছে তাতে বোঝাই যায়নি এরিক তাকে আগে থেকে চেনে কিংবা এত ভালোবাসে। আচ্ছা সত্যি কি ভালোবাসে? ভালো তো সেও বেসেছিল সোয়াইবকে। কই সোয়াইব তো বুঝলো না। এরিক ভালোবাসলে বাসুক, তার কি, সে সারা জীবন সোয়াইবকেই নিজের মনে জায়গা দিয়ে রাখতে চায়। রিদিশা, কখনো তো কিছু চাইনি তোমার কাছে। আজ আমি নিষ্ঠুর হয়ে আমার নাতির জন্য তোমাকে চাইছি। মিসেস ময়ূরী কণ্ঠ দুর্বল শোনালো। সে ফুপিয়ে কেঁদে উঠল। একজন দাদি তার নাতিকে কত ভালোবাসে তা এনাকে না দেখলে হয়তো রিদিশার জানা হতো না। রিদিশা কথা বলতে পারছে না, মনে হচ্ছে কোনো অদ্ভুত শক্তি তার গলা চেপে ধরেছে। রিদিশা অনেক কষ্টে মুখ খুলে বলে, দেখুন দাদি, আমিও একজনকে ভালোবাসি। আমার প্রথম ভালোবাসা, তাকে কি করে ভুলে যাই? আমি চাই না তার জায়গায় অন্য কাউকে দিতে। ক্ষমা করুন, আমি আর নিতে পারছি না। রিদিশা মুখ ঢেকে কেঁদে ওঠে। মিসেস ময়ূরীর দৃষ্টি শীতল হয়ে আসে। সে কি করবে বুঝতে পারছে না। ভালোবাসার কাছে কোনো সংজ্ঞা টিকবে কি? নিজেকে ধাতস্থ করে সে রিদিশাকে প্রশ্ন করে, আচ্ছা, আমি তো এই 3 বছর কারোর সাথে দেখা করতে দেখলাম না তোমায়। তুমি যাকে ভালোবাসো সে কি বাংলাদেশে? সেও কি তোমায় ভালোবাসে? রিদিশা নিভে যায়। কি উত্তর দিবে সে? কার জন্য কান্না করছে? সে তার ছোট বোনের স্বামী। সমাজ কি বলবে? রিদিশা নিজের ঠোঁট কামড়ে কান্না থামায়। ভিজা কণ্ঠে বলে, সে আমাকে কখনোই ভালোবাসেনি। সে আমার ছোট বোনকে ভালোবেসেছে। সে আমার ছোট বোনের স্বামী। সে হয়তো জানেও না আমি তাকে ভালোবাসি, তবুও খুব পড়ে তার জন্য। তার কথা মনে হলে আমি এলোমেলো হয়ে যাই। ভালোবাসাটা একতরফা ছিল, তবুও আমি ভুলতে পারি না
সে কেন আমায় ভালোবাসলো না? ময়ূরী রিদিশার মাথায় হাত বুলিয়ে বলেন, দিদিভাই, দুনিয়াটা এমনই রে। দেখ, অ্যারি তোকে একতরফা ভালোবাসে 2 বছর ধরে। তুই তো জানিস একতরফা ভালোবাসা কতটা কষ্টের। তুই আমার দাদু ভাইটাকে এত কষ্ট দিবি? ওরও তো আক্ষেপ থেকে যাবে যে তুই ওকে ভালোবাসলি না। রিদিশা শুকনো হেসে বলে, ভালোবাসা শব্দটা শুনলেই কষ্ট হয়। এটা কোনো 4 অক্ষরের শব্দ না। এটা মানুষের অনুভূতি শেষ করে দেওয়ার ক্ষমতা রাখে। এটা একটা শব্দ না, অনেক কষ্ট এখানে আবদ্ধ। যারা একবার এই রোগে ধরেছে সেই জানে এর নিরাময় নেই। রিদিশা ফুফিয়ে কেঁদে ওঠে। তখনই ভেসে আসে একটা পুরুষ কণ্ঠস্বর। একটা সুযোগ কি দেওয়া যায় না? আবহাওয়াটা কেমন যেন রাশবাড়ি লাগছে, বিষণ্ণ লাগছে বাতাসও। দম বন্ধকর পরিবেশের মধ্যে এরিকের কণ্ঠ যেন সাইলেন্ট ঘূর্ণিঝড়ের আভাস দিল। একটা কালো গোলাপের বুফে নিয়ে দাঁড়িয়ে আছে এরিক। তার চেহারা শান্ত দেখে মনের অবস্থা বোঝার উপায় নেই। রিদিশা আর ময়ূরী তাকিয়ে আছে সদর দরজার দাঁড়ানো এরিকের দিকে। এরিক এগোতে এগোতে বলল, সবাই কি এক হয় দিদিমণি? আমাকে কি একটু সুযোগ দেওয়া যায় না? আমাকে একটু ভালোবেসে দেখো। তোমাকে ভালোবাসার চাদরে মুড়িয়ে রাখবো। তোমার কষ্ট পাওয়ার কারণ আমি হব না। বিশ্বাস করো, তোমাকে সবসময় আঁকলে রাখবো। তুমি চাইলে বছর বছর বাচ্চার মা বানিয়ে দিব। প্লিজ অ্যাকসেপ্ট মি। রিদিশার চোখ ছানা বড়া হয়ে গেল এরিকের কথায়। অস্বস্তিতে গলাকেও চেপে ধরেছে মনে হচ্ছে। সময় কাটছে না কেন? সে আর চোখে মিসেস ময়ূরীর দিকে তাকালো। তিনিও মুচকি মুচকি হাসি দিয়ে তাকিয়ে আছে। রিদিশার এরিককে বেশরম প্রাণী মনে হচ্ছে। গুরুজনের সামনে কেউ এভাবে কথা বলে? এই ছেলের লাজ লজ্জা কিছুই নেই। ছি মার্কা কথাবার্তা, কি লাগামহীন এই ছেলে। এর মুখটা সুই দিয়ে সেলাই করার মতো ভয়ঙ্কর ইচ্ছেটা দমিয়ে রাখলো রিদিশা। রেগে কটমট করে তাকিয়ে বলল, দেখলে দাদি, তোমার নাতি কত লাগাম ছাড়া। এর সাথে তুমি আমাকে সারা জীবন রাখার প্ল্যান করছো? কখনো না। এরকম একটা অসভ্য ছেলেকে আমি কখনো বিয়ে করব না। রিদিশা গট গট করে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল। বিছানার উপর হাত পা ছড়িয়ে বসলো সে। মস্তিষ্কটা ফাঁকা ফাঁকা লাগছে, বড্ড ক্লান্ত লাগছে। সব চিন্তা ভাবনা সাইডে ফেলে চিত হয়ে শুয়ে পড়ল রিদিশা। বড় টর্নেডো এলেও সে উঠবে না, বড্ড ঘুম পাচ্ছে। মিসেস ময়ূরী তাহসান আর এরিক জোরে হেসে উঠল। ময়ূরী নাতির কান ধরে নিজের পাশে বসালো, রাগী মুড নিয়ে বলল, কোথায় গেছিলি হতচ্ছাড়া? এতদিন আমার কান পচিয়েছিস ভালোবাসা ভালোবাসা করে। যখন বিয়ের কথা বললাম অমনি বাবার মতো সুর করে পালালি। এরিক ব্যথায় চোখ মুখ কুচকে ফেললো, হালকা আর্তনাদ করে বলল। আহ গ্র্যান্ডমা, ছাড়ো, লাগছে তো আমার। গ্র্যান্ডমা হেসে কান ছেড়ে দিল। এরিক কান ডলতে ডলতে বলল, এইভাবে কেউ ধরে? এগুলো আমার বউয়ের জিনিস, তুমি ধরে ধরে সেকেন্ড হ্যান্ড বানিয়ে দিচ্ছ কেন? আর বুড়ি শোনো, তখন আমি পালিয়ে যাইনি। আমি মোটেও তোমার ছেলের মতো ভীতু নই। আমি কালো গোলাপের বুফেটা আনতে গিয়েছিলাম। এটা রিদিকে দিয়ে দিও, এটা ওর খুব পছন্দের। আচ্ছা দাদি, ও কি সত্যি আমাকে অ্যাকসেপ্ট করবে? মিসেস ময়ূরী তাহসানের মুখে হাসি ফুটে উঠল। সে গর্ব করে বলল, আমার এমন সুদর্শন নাতিকে রিজেক্ট করার ক্ষমতা রিদিশার নেই। ও অবশ্যই তোকে মেনে নেবে, তবে তোকে ওর পিছু পড়ে থাকতে হবে। নিজের প্রতি ওর ভালো লাগা তৈরি করতে হবে। ঠিক তো দাদু ভাই? যেমন আমার পিছু পড়ে থাকতো, তোর প্রতিটা কাজে যেন ওর ভালো লাগে। আর পারলে ওকে একটু জেলাস ফিল করাবি, তাতে কাজ হয়ে যাবে। ও যাকে ভালোবাসে তাকে নিয়ে ভয় নেই। সে তো ওর ছোট বোনের স্বামী, তাই এখন কিভাবে ওকে নিজের করতে পারে সেই চিন্তা করো। এরিক গভীর মনোযোগ দিয়ে প্রতিটা কথা শুনলো। এরপর দাদির দিকে তাকিয়ে বলল, দেখো গ্র্যান্ডমা, তুমি অনেক ভালো পরামর্শ দিয়েছ, তবে এই বিষয়ে আমার গ্র্যান্ড পাপার পরামর্শ নেওয়া উচিত। বুড়ো তোমাকে কিভাবে পটিয়েছে সেটা শেখা উচিত। এই বিষয়ে তো সে পটু। তুমি সাইডে চাপো। এরিকের কথায় মিসেস ময়ূরী তাজ্জব বনে গেল। সে নিজেও এত কিছু করলো, অথচ তার নাতি দাদুকে বেশি গুরুত্ব দিচ্ছে। এরিক সেদিকে না তাকিয়ে উঠে দাঁড়ালো। চিৎকার করে ও গ্র্যান্ড পাপা ও গ্র্যান্ড পাপা বলতে বলতেই এলেনের রুমে গেল। মিস্টার এলেন ম্যাগাজিন পড়ছিলেন। এরিকের চেঁচানোতে সে উঠে বসলো। এবার হয়তো তাকে কাজে লাগবে। এরিকের কথায় সায় দিয়ে এলেন বলল, আয় ভেতরে আয়, ষাঁড়ের মতো না চেঁচিয়ে কাছে আয়। এরিক গিয়ে এলেনের গা ঘেঁষে বসলো। তার আগামাথায় নিরীক্ষণ করে বলল, গ্র্যান্ড পাপা, তুমি কি জানো তুমি এখনো কতটা ইয়াং আছো? পাশাপাশি বেশ স্ট্রংও আছো। তোমাকে
আরেকটা গ্র্যান্ডমা এনে দিলে তুমি পারবে না আমাকে 1 বছরের মধ্যে একটা ফুপি এনে দিতে? বলো পারবে না? রিদিশার তো একটা ফুপি শাশুড়িও লাগবে। নাতির মুখে এমন কথা শুনে এলেন ভেবাচাকা খেয়ে গেল। সে যেন রেগে কিছু বললেও ভুলে গেল। মিসেস ময়ূরী দরজার ওপাশ থেকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। মিস্টার এলেনের চোখ ময়ূরীর উপর পড়তেই তার মুখটা অসহায় হয়ে গেল। ময়ূরী চোখ কটমট করে তাকালো এলেনের দিকে। এই বয়সে এসে প্রেয়সীর রাগী রূপ দেখে এলেন যেন আবার প্রেমে পড়ল। এদিক দুজনকে আর চোখে দেখে বলল, গ্র্যান্ডপাপা তুমি ভয় পেও না, গ্র্যান্ডমা কিছু বলবে না। তুমি আমাকে ফুপি দিতে পারবে না কি সেটা বলো, না হলে আমি গ্র্যান্ডমাকে বিয়ে করিয়ে দিচ্ছি, সেই ফুপির ব্যবস্থা করুক।